নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য কিছু বহু নির্বাচনী সমস্যার সমাধান নিয়ে আসছি। 1 নম্বরে দেখো আছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে 3টি, গড়, মধ্যক, প্রচুরক। তাহলে 3 হবে অ্যান্সার। এরপরে দেখো আরেকটা এখানে একটা উপাত্ত দেওয়া আছে, এগুলি বলছে উপাত্তের মধ্যে যে সংখ্যাগুলি আছে এগুলোকে বলা হয় চলক। এই সংখ্যাগুলোর গড় কত? প্রশ্নটা হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে সবগুলি যোগ করে মোট সংখ্যা যত তত দিয়ে ভাগ দিয়ে দেওয়া। তো কিভাবে প্রথমে সবগুলি যা আছে ক্যালকুলেটরের মধ্যে উঠাবে। প্রথমে আছে 35, পরীক্ষা হলের মধ্যে তিনটা করে তুমি ইয়ে করে ফেলবা। 35, 40, 42, 35, 40, 42। পরীক্ষা হলে তুমি একটা 35 করে একটা চাপ দিবে, 40 করে একটা চাপ দিবে, এভাবে তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একবারে 3টা করে মনে করে নিবে। এরপরে যেমন 50, 56, 42, 50, 56, 42 3টা হয়ে গেল। এরপরে আছে 50, 64, 42, 50, 64, 42। তাহলে 50, 64, 42। এরপরে আছে 35, 40, এই 35, 40। এরপরে ইকুয়াল চাপ দিলে দেখো টোটাল কত আসছে 496। এখন 496 কে কত দ্বারা ভাগ করবে? সেক্ষেত্রে এই আমরা 3টা করে নিয়েছিলাম না, তাহলে এই হচ্ছে 3, এ হলো 6, এ হচ্ছে 9, এই হচ্ছে 11। 11টা আছে। আবার পরে শিওর হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11 দিয়ে ভাগ দিতে হবে। এই ভাগ 11 কত আসছে? 45.09। 45-এর পরে দশমিক আছে দেখো, তাহলে 45.09। দেখো এখানে অ্যান্সার আছে গ নাম্বারের মধ্যে। 3 নম্বরে আছে 503, 10, 15 এর মধ্যক কত? তো মধ্যকের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আগে এটাকে সাজিয়ে নিতে হবে। মধ্যকের ক্ষেত্রে নিয়মে হচ্ছে সাজিয়ে নিতে হয়। তো আমরা যদি সাজাই দেখা কত আছে? 5 আছে, 0 আছে। তো প্রথমে আসবে 0, প্রথমে আসবে 0, এরপরে 3, এরপরে হচ্ছে 5, এরপরে হচ্ছে 10, এরপরে 15। মোট সংখ্যা কয়টা? 5টা। এখানে আমরা সাজাইলাম 5টা। এবার শিওর হয়ে নিবে 5টার মধ্যে, তাহলে মাঝখানে পড়তেছে 5, সুতরাং 5ই হচ্ছে অ্যান্সার। এবার পরীক্ষার হলে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যেভাবে সাজাও কোনো সমস্যা নেই, তবে সাজাতে হবে। সাজানোর পরে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে। আর জোড় সংখ্যক যদি এখানে হতো যে 6টা হতো, তাহলে দুইটা করে বাদ দিয়ে মাঝখানে 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতাম। এখন যেহেতু বিজোড় সংখ্যক সেজন্য মাঝখানে যেটা আছে ওইটাই অ্যান্সার। কি সোজা না? একটু অবশ্যই খেয়াল করে দেখবে, তাহলে পারবে। গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে প্রয়োজন হচ্ছে পরিসর। গণসংখ্যা সারণী প্রস্তুত করার জন্য ধাপ হচ্ছে 4টা। প্রথমে পরিসর নির্ণয় করতে হয়, এরপরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়, এরপরে শ্রেণী ব্যক্তি অনুসারে শ্রেণী তৈরি করতে হয়, এরপরে টালি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নির্ণয় করতে হয়। এই হচ্ছে গণসংখ্যা সারণী প্রস্তুত করার 4টা ধাপ। তো তার মধ্যে প্রথম হচ্ছে পরিসর। এরপরে 5 নম্বরে আছে 1 থেকে 29 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? তো 1 থেকে 29 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় যদি আমরা বের করতে, যেটা সরাসরি ক্যালকুলেটর চেপে বের করতে পারি। 1 থেকে 29 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 1 থেকে 29 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে। প্রথমে দেখো আমরা করে গণে নিতে পারি। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 কয়টা আছে? 10টা। এবার এই 10টা আমরা ক্যালকুলেটরে উঠিয়ে দিব। তাহলে 2, 3, 5, 7, 9, 11, 13, 17, 19, 23, 29। এই আমরা মোট 10টা উঠালাম। কত আসছে? 138।
2 3 5 7 আমরা এখানে মনে ভুল হয়ে গেছে 2 3 5 7 9 কিন্তু উঠে ফেলছি 9 হবে না 2 আবার করতেছি দেখো 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ এরপর হচ্ছে 11 যোগ 13 যোগ 17 যোগ 19 যোগ 23 যোগ এভাবে 29 পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে ভুল কিন্তু হয়ে যেতে পারে তাহলে কত আসছে 129 এবার 129 কে আমরা ভাগ দিব 10 দ্বারা 12.9 এই 12.9 ভাবে অ্যান্সার এরপরে দেখো তার একদম সোজা কিন্তু খেয়াল করলেই পারবে 13 17 14 এটার মধ্যক কত এখানে আছে দেখো ওখানে আছিল কয়টা 5টা এখানে আছে 2টা 4টা এখানে 6টা দিছি দেখো এই 6টা তাহলে কিভাবে বের করব ওইটা একই কথা আগে সাজাতে হবে সাজাতে গেলে প্রথমে আছে কত 11 11 এর পরে আমরা দিতে পারি সরি প্রথম হচ্ছে 9 9 আছে এরপরে 11 এরপরে 13 এরপরে হচ্ছে 14 কয়টা 2টা 14 আছে 2টা এরপরে আছে 17 তাহলে 3টা 6টা হলো 3টা আর 6টা সাজালাম তো মাঝখানে পড়তেছে এখন 13 আর 14 এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে যেটা হবে এটা হচ্ছে অ্যানসার 13 আর 14 হচ্ছে 27 27 2 দিয়ে ভাগ দিলে 13.5 13.5 এই যে আছে এটা হচ্ছে অ্যানসার 7 নাম্বার উপাত্তের সর্বোচ্চ মান 87 পরিসর 48 হলে সর্বনিম্ন মান কত এই যে এই ধরনের প্রশ্ন থাকলে প্রশ্নের মধ্যে যে দুইটা সংখ্যা থাকবে যে দুইটা সংখ্যা থাকবে তাদেরকে বিয়োগ করে যোগ 1 দিলেই অ্যানসার পেয়ে যাবে তাহলে আছে কত 87 বিয়োগ 48 87 বিয়োগ 48 যোগ 1 সর্বনিম্ন সংখ্যা চাইছে খেয়াল করো সর্বনিম্ন সংখ্যা যদি চায় সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে দুইটা সংখ্যা প্রশ্নের মধ্যে থাকবে তাদেরকে একটা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে যোগ 1 তাহলে অ্যান্সার পেয়ে যাবে এই এরপরে দেখো আর যদি সর্বোচ্চ সংখ্যা থাকে সেই ধরনের প্রশ্নের মধ্যে অবশ্যই পরিসরও দেওয়া থাকবে আবার সর্বনিম্ন সংখ্যাও দেওয়া থাকবে তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ওই পরিসর যেটা আছে তার সাথে সর্বনিম্ন সংখ্যাটাকে যোগ করে পরিসরের সাথে অর্থাৎ তখনও মান দুইটাই থাকবে সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের ক্ষেত্রেও এরকম প্রশ্নের মধ্যে দুইটা মান থাকবে সর্বোচ্চ মান যদিও চাওয়া হয় প্রশ্নের মধ্যে সেখানেও দুইটা মান থাকবে তো সর্বনিম্ন ক্ষেত্রে আমরা যেরকম বিয়োগ করছি সেখানে কিন্তু যোগ করতে হবে যোগ করে বিয়োগ 1 আর সর্বনিম্নের ক্ষেত্রে বিয়োগ করে যোগ 1 একটু মনে রাখতে হবে অনুসন্ধানাধীন উপাত্ত তাহলে এটার অ্যান্সার হবে 40 এটা তো আমরা বুঝলাম উপাত্তের সর্বোচ্চ মান 87 পরিসর 48 হলে সর্বনিম্ন মান হবে 40 একটা থেকে একটা বিয়োগ করে যোগ 1 সর্বোচ্চ মান যদি বের করতে হয় তখন যেই দুইটা মান থাকবে তাদেরকে যোগ করে বিয়োগ 1 এরপরে দেখো 8 নম্বরে আছে 8 নম্বরে আছে অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যানের কি নির্দেশ করে অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল নির্দেশ করে মনে রাখতে হবে পরিসর 110 9 নম্বরে শ্রেণী সংখ্যা 10 হলে শ্রেণী ব্যবধান কত এই ধরনের প্রশ্নের মধ্যে দুইটা সংখ্যা থাকে এই সংখ্যা দ্বয়কে বড়টাকে সবসময় ছোট দ্বারা ভাগ করতে হবে তো 10 দিয়ে যদি 110 কে ভাগ দাও সেই ক্ষেত্রে অ্যান্সার হবে 11 পরীক্ষা হলে শুধু তোমাদের কাজ হচ্ছে এটা এই ধরনের প্রশ্ন থাকলেই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেটা আসবে এটাই অ্যান্সার তাহলে অ্যান্সার কত আসলো 11 11 হবে অ্যান্সার অজীব রেখার লেখ আঁকতে y অক্ষ বরাবর কোনটিকে ধরা হয় 9 নম্বরে বলছে অজীব রেখার লেখ আঁকতে y অক্ষ বরাবর কোনটিকে ধরা হয় অজীব রেখার লেখ আঁকতে y অক্ষ বরাবর সবসময় ক্রমযোজিত কোন সংখ্যা ধরতে হয় আর x অক্ষ বরাবর শ্রেণী উচ্চসীমা উচ্চতা কোন ধরনের চলক উচ্চতা হচ্ছে উচ্চতা তারপরে এই বয়স তাপমাত্রা
এই যাদের সাথে সংখ্যা শব্দটা না থাকবে, সংখ্যার সাথে জড়িত যা আছে সব হচ্ছে বিচ্ছিন্ন চলক, সংখ্যা ছাড়া যেগুলো রয়েছে এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। সুতরাং উচ্চতা হচ্ছে অবিচ্ছিন্ন। পরিসংখ্যানে ব্যবহৃত চলক কয় প্রকার? পরিসংখ্যানে ব্যবহৃত চলক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হলো অবিচ্ছিন্ন চলক। এটা দুই হবে অ্যান্সার। 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় হবে 11। এক্ষেত্রে তোমরা সংক্ষেপে মনে রাখবে, যদি 21 বলে তখন 22 হিসাব করবা। বিজোড় সংখ্যার গড় যদি এখন তুমি বের করতে যাও তখন প্রশ্নের মধ্যে যদি 21 থাকে তখন 22 হিসাব করবা। 22 হলে 22-এর অর্ধেক 11, 11 হবে অ্যান্সার। এটা শর্টকাট টেকনিক। আর যদি এমনি হিসাব করতে যাও তাহলে কিন্তু অনেক সময় নিবে। তখন তুমি 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 এগুলি সবগুলি যোগ করে তারপরে পদ সংখ্যা কয়টা তা দিয়ে ভাগ করলে তারপরে দেখবে 11 বের হবে। আর এর সহজ টেকনিক হচ্ছে 1 থেকে 21 পর্যন্ত বললে তুমি 21 না চিন্তা করে 22 চিন্তা করবে এবং 22-এর অর্ধেক যেটা সেটাই হচ্ছে অ্যান্সার। এখন যদি বলা হয় 1 থেকে 91 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত, তাহলে আমরা কি করব, 91 না ধরে সেটাকে 92 ধরব। 92 ধরলে 92-এর অর্ধেক হচ্ছে 46, 46 হবে সেক্ষেত্রে অ্যান্সার। আর যদি বলা হয় যে 1 থেকে 31 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত, তাহলে আমরা কি করব, ওই 31 যেহেতু ধরছে 31 ফার্স্ট মধ্যে থাকলে 32 ধরতে হবে। 32-এর অর্ধেক হচ্ছে 16, তাই অ্যান্সার হবে 16। এইভাবে ওই উত্তরগুলি করবে। এখন যদি বলা হয় যে 1 থেকে 40 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত, তো আমরা এতক্ষণ কি করছি, 21 থাকলে 22 বানিয়ে নিয়েছিলাম। অর্থাৎ সবসময় বিজোড় বের করতে গেলে জোড় সংখ্যা বানিয়ে নিতে হবে। তো এখন আমাকে তো 1 থেকে 40 পর্যন্ত বলছে, সুতরাং জোড় সংখ্যার মধ্যেই আমাকে ফলাইছে, সুতরাং এখন আর চেঞ্জ করার দরকার নেই। ওই 40-এর অর্ধেক যেটা ওইটাই অ্যান্সার। নিচের কোনটি নির্ণয়ে ধাপ বিচ্যুতি প্রয়োজন হয়? নিচের কোনটি নির্ণয়ে ধাপ বিচ্যুতি একমাত্র সংক্ষিপ্ত পদ গড় নির্ণয়ের ক্ষেত্রেই প্রয়োজন হয়, সুতরাং গড় হবে অ্যান্সার। কোনটি বিচ্ছিন্ন চলক? 1 থেকে 21 পর্যন্ত যেটা সংখ্যাগুলির গড় বলছিলাম, 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় বের করতে গেলে সবসময় কি করব আমরা, পরিসংখ্যানে ব্যবহৃত চলক হচ্ছে দুই প্রকার। 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় সেটা বের করতে গেলে তখন যা বলছিলাম যে 21 থাকলে 22 চিন্তা করে 22-এর অর্ধেক 11 অ্যান্সার। আবার যদি 1 থেকে 41 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় বের করতে বলে তখন আমরা 41 না চিন্তা করে 42 চিন্তা করব। 42-এর অর্ধেক যেটা সেটা হবে অ্যান্সার, অর্থাৎ 42-এর অর্ধেক হচ্ছে 21। এইভাবে নিচের কোনটি নির্ণয়ে ধাপ বিচ্যুতি প্রয়োজন হয়? নিচের কোনটি নির্ণয়ে ধাপ বিচ্যুতি প্রয়োজন হয়? গড় নির্ণয়। কোনটি বিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে দেখো তাপমাত্রা, বয়স, উচ্চতা, এই তিনটার শেষে কোনো কি নাই, সংখ্যা শব্দ নাই, শুধু রোল নাম্বার, নাম্বার মানে সংখ্যা, সুতরাং এটা হবে বিচ্ছিন্ন চলক। এখানে দেখা আছে কোন উপাত্তের পরিসর 27, শ্রেণী ব্যবধান 5 হলে শ্রেণী সংখ্যা কত? তো এক্ষেত্রে আমরা কি করব, 27-কে 5 দ্বারা ভাগ করে দিব। শ্রেণী সংখ্যা হোক আর শ্রেণী ব্যক্তি হোক, যেটাই বের করতে বললো, আমরা সংখ্যা প্রশ্নের মধ্যে যে দুইটা সংখ্যা থাকবে তা বড়টাকে ছোট দ্বারা ভাগ করে দিব। তাহলে 27-কে যদি আমরা এখন ভাগ করি, 27 ভাগ 5, 5.4, 5.4 দেখো এখানে নাই। আমরা জানি শ্রেণী সংখ্যাকে সবসময় পূর্ণ সংখ্যা বানিয়ে দিতে হয়। এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, দশমিক ভগ্নাংশ, সুতরাং এটাকে আমরা এখন যদি পূর্ণ সংখ্যা নেই তাহলে নিতে পারি 6-এর মধ্যে নিতে হবে। 5 টাকা 40 পয়সা কাউকে দেওয়া এখন সম্ভব না, এটা মনে রাখবো টেকনিকটা। 5 টাকা 40 পয়সা না দিয়ে 6 টাকা দিয়ে দিবা, তাহলে 6 হবে অ্যান্সার। শ্রেণী সংখ্যার ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য না, বিচ্ছিন্ন। এটা কিন্তু শ্রেণী সংখ্যা কিন্তু বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে এরকম দশমিক কোনো সংখ্যা গ্রহণযোগ্য না, তখন তাকে অবশ্যই একটা সার্থক অঙ্কে নিতে হবে। সার্থক অঙ্ক বলতে 5, 6 এরকম সার্থক অঙ্কের মধ্যে নিতে হবে।
তাহলে এটার অ্যান্সার হবে 6। অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অজীব রেখার ক্ষেত্রে অজীব রেখা সবসময় ঊর্ধ্বগামী হয়। 11, 10, 13, 20, 15, 20, 12, 18 এর মধ্যক কোনটি? তো এটা আমরা সাজিয়ে নিব, সাজানোর পরে যেটা হবে ওইটা হবে অ্যান্সার। মাঝখানে যেগুলি থাকবে, যেমন আমরা যদি সাজিয়ে দিই, দেখো আমরা যদি এটাকে সাজাই 11, 10, তাহলে প্রথমে আসবে কোনটা? 10। প্রথমে আমরা লিখতে পারি 10, তারপরে লিখতে পারি 11, 11-র পরে 12, 12-র পরে 13, 13-র পরে 15, 15-র পরে 18, 18-র পরে 20, 20 দুইটা। তাহলে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এই 8টা সাজানোর পরে দেখো, আমরা কিন্তু 8টা সাজিয়ে নিলাম। এই 8টা সাজালাম, সাজানোর পরে আমাদের কাজ হচ্ছে এখন দুই পাশ থেকে সমান সংখ্যক বাদ দিয়ে দেওয়া। 8টা যেহেতু, তাহলে 3টা 3টা করে বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে মাঝখানে থাকতেছে এই দুইটা। তো 13 আর 15 কত? 28। এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। 13, 15, 28 হলে 28 এর 2 দিয়ে ভাগ দিলে হবে 14। 14 হবে অ্যান্সার। এই 14টা হচ্ছে অ্যান্সার। এরপরে আছে 19 নম্বর, পদার্থ উপাত্তের মধ্যক কত? তো মধ্যক বের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে গণসংখ্যা সবগুলি গিয়ে যোগ করতে হবে। সবগুলি যোগ করলে 8, 5, 13, 13 সাথে কত? 20। 20 আছে 26 এর 3 29। 29 কি জোড় না বিজোড়? যেহেতু বিজোড়, তাহলে সূত্র হবে কি? সূত্র হবে n+1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 29 একে 30, 30 এর 2 দিয়ে ভাগ দিলে হবে 15, অর্থাৎ 15তম পদ কোথায় আছে? 15তম পদ আছে, যেমন এখানে কিন্তু 5 আছে, এখানে কত আছে? এখানে 8 না, এখানে 13। 8, 5, 13, ওই ক্রমযুক্ত গণসংখ্যা হিসাব করতে হবে। 5, এখানে আছে 13, এখানে আছে 20, এখানে আছে 26, এখানে আছে 29। তাহলে আমার যে 15 দরকার, সেই 15 কিন্তু 13-র মধ্যে নাই, আছে কত? 20-এর মধ্যে। সুতরাং 130 হলো অ্যান্সার। যেহেতু যার মধ্যে আমি পাবো গণসংখ্যা, যার মধ্যে আমার মান আছে, সেই বরাবর উচ্চতাই হবে এখন উত্তর। এরপরে দেখো 20 নম্বরে আছে 10, 4, 6, 8, 14 এর মধ্যক কত? এটা একই অবস্থা, প্রথমে সাজিয়ে নিবা কত। তাহলে প্রথমে আমরা দিতে পারি 4, 4-এর পরে আসতেছে 6, 6-এর পরে 8, 8-এর পরে 10, এরপরে 14। তাহলে কটা সাজালাম? 5টা। 5টা হলে মাঝখানে একটা অ্যান্সার, এই 8 হবে অ্যান্সার। এরপরে দেখা আছে 21 নম্বরে, 21 নম্বরে sin স্কয়ার 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি সমান সমান কত? আমরা জানি এরকম একটা সূত্রের সাথে আমরা পরিচিত, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, সমান সমান 1। এই থিটার জায়গায় মূলত 60 ডিগ্রি দেওয়া হয়েছে। 60 ডিগ্রিটা মূলত থিটার জায়গার মধ্যে দেওয়া হয়েছে। দেখো এখানে থিটা 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 60 ডিগ্রি 60 ডিগ্রি, অর্থাৎ থিটার কাজটাই মূলত 60 ডিগ্রি করছে। তাহলে অ্যান্সার কত হবে? এটাই যদি আমরা এইভাবে সাজাই যে sin স্কয়ার থিটা না দিয়ে 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা না দিয়ে 60 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি না 1, যেহেতু থিটা মানেই তো হচ্ছে সূক্ষ্মকোণ, আর 60 ডিগ্রিটাও কি সূক্ষ্মকোণ। এই হচ্ছে কৌশল। 10 এ সমান সমান 4/3 হলে sec এ সমান সমান কত? 10 এ সমান সমান 4/3 হলে, এখন 10 এ মানে হচ্ছে কি ভূমি, লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব দিছে আমাকে 4, লম্ব দিছে কত? 4। পরীক্ষা হলে হবে টোকা রেখে রেখে কাজ করবে। লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। তাহলে অতিভুজ কত? অতিভুজ হবে 5, কারণ আমরা জানি 3 3 9, 4 4 16, 16 9 25 রুট দিলে হবে 5, অর্থাৎ অতিভুজ হলো 5। এখন sec এ মানে কি? sec এ মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ কত? 5 আর ভূমি কত? 3, তাহলে এটা হবে অ্যান্সার।
5/3 হবে অ্যান্সার। এই যে 5/3 আছে। 23 নম্বরে বলছে 90 ডিগ্রির জন্য সাইন থিটা বা সাইন কিউ যেটাই বলি না সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে 1। এটা হচ্ছে সাইন থিটার ক্ষেত্রে। এরপরে টেন কিউ সমান সমান দিছে, এটা টেন থিটাও দিতে পারে, যেটাই হোক এ টু জেড সবকিছুই থিটার পরিবর্তে ব্যবহার করা যায়। আলফা, বিটা, গামা, পাই, ডেল্টা সবই ব্যবহার করা যায়। 4/5 হলে কোসেক থিটা কট থিটা এর মান কত? তো আমরা যদি টেন থিটার যেটা মান আছে, টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি মূলত। কারণ আমার আসলে এখানে দিছি কি, এখানে আমাকে দেওয়া হয়েছে এখানে টেন থিটা অর্থাৎ টেন কিউ 4/5 দেওয়া হয়েছে। টেন কিউ সমান সমান 4/5 দেওয়া হয়েছে। টেন কিউ যদি 4/5 হয় সেক্ষেত্রে আমার অতিভুজ কত হবে? অতিভুজটা হচ্ছে হইতেছে 5×5 = 25 আর হলো 4×4 = 16। কি টেন কিউ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো আমার অতিভুজ বার করতে গেলে তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লাগবে। তো লম্ব স্কয়ার হচ্ছে 16 আর ভূমি স্কয়ার হলো 25। 25 × 35 41 অর্থাৎ √41 হবে অতিভুজ। √41 হবে অতিভুজ। এখন তাহলে কোসেক থিটা আর হলো কট থিটা। কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা আর কট থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা হিসাব করতে পারি এইভাবে যে পরের লাইনে 1/sin থিটা ইনটু দিয়ে এটা ঘুরিয়ে দিতে পারি, অর্থাৎ sin থিটা যাবে উপরে আর cos থিটা থাকবে নিচে। তো sin থিটা যে কাটা যায় থাকতেছি 1/cos থিটা। 1/cos থিটা হচ্ছে এই এটার অ্যান্সার কোসেক থিটা বাই কট থিটা। এখন মানের দিক দিয়ে যদি আমরা প্রকাশ করি cos থিটা মানে কি, 1/cos থিটা যেটা আছে এই cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত? ভূমি হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 5 হচ্ছে ভূমি। ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত? √41। এটা এই 1 এর সাপেক্ষে যদি আমরা এটা ঘুরাই তাহলে হবে কি √41 উপরে 5 নিচে, অর্থাৎ খ নাম্বার হবে অ্যান্সার। আচ্ছা 24 নম্বরের অ্যান্সার হবে √41/5। এটা হবে অ্যান্সার। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে।